মেজর এটিএম হায়দারের নেতৃত্বাধীন ক্র্যাক প্লাটুন মুক্তিযুদ্ধ শুরুর কয়েক মাসের মধ্যেই ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীকে আতঙ্কগ্রস্ত করে ফেলেছিল। 1971 সালের 8ই আগস্টের ঘটনা। গেরিলাদের চলাচল রোধ করার জন্য পাকিস্তান সেনাবাহিনী এই ফার্মগেটে বসিয়েছিল বড় একটি চেকপোস্ট। ঢাকার ক্র্যাক প্লাটুনের সদস্যরা সেই চেকপোস্ট উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ। এক সন্ধ্যায় গেরিলারা অভিযানে নামে এবং সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর মুখোমুখি হয়। সেই অভিযানে পাকিস্তানের 11 জন সৈন্য নিহত হয় এই ফার্মগেটে। এই অভিযানে ছিলেন ক্র্যাক প্লাটুনের জুয়েল, হাবিবুল আলম, পুরু, স্বপন, সামাদ আর বদিউজ্জামান। সামাদ গাড়ি চালান। সবার হাতে স্ট্রেন গান, আলমের হাতে চাইনিজ এলএমজি। অতিরিক্ত অস্ত্রের মধ্যে সামাদের কাছে ছিল রিভলভার, জুয়েল আর পুলুর কাছে ফসফরাস গ্রেনেড। সবুজ রঙের একটি গাড়িতে করে এই অভিযান চলে। আমরা যতই প্ল্যান করি, আমরা একটা রেগুলার আর্মিকে ফাইট করছিলাম, যুদ্ধ করছিলাম। তো তখনকার ইম্যাচিওর চিন্তাভাবনা, আমাদের আবেগ বেশি কাজ করছিল। কি হবে, মারাই তো যাবো, এর থেকে বেশি তোর কিছু না। ফার্মগেট অপারেশন করেছি একটাই কারণে, সেটি হচ্ছে গিয়ে যে বারবার আমাদের ওখান থেকে যখন আমরা মুভমেন্ট করছিলাম, আমাদের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছিল। তখন ওটা একটা ট্রায়াঙ্গুলার একটা আইল্যান্ড ছিল, যেখানটায় টেন্ট খাটিয়ে প্রায় 12 জন কি 14 জন আর্মির চেকপোস্ট, সলিড আর্মির চেকপোস্ট, এবং ওখান থেকে জাহাঙ্গীর গেট কিন্তু বেশি দূরে না, টানা রাস্তা সামনে দিয়ে গেলেই। তো ওটাকে যখন আমরা উড়াতে চেষ্টা করলাম, উড়ালাম, মানে যখন অ্যাকশন করলাম ওখানটায়, আমাদের গাড়ি চেক করা শুরু করলো। তো আমরা তো গাড়ির ভিতরে জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম। তো বদি অ্যাকচুয়ালি প্রথমে ধরলো যে আলম, এটাকে একটা ভিত করতেই হবে। আমাকে প্রথম ফায়ার ওপেন করতে হয়। এরপরে আমার পেছন থেকে স্বপন, মায়া ফায়ার ওপেন করে, বদি ফায়ার ওপেন করে। তো আমরা যখন ফায়ারটা করলাম, গুলিটুলি করে ফেললাম, তখন দেখি মানুষজন যে যেখানে সে সেখানটা দাঁড়িয়ে আছে। আমরা যখন গাড়িতে উঠলাম তখন দেখি আবার মানুষের আওয়াজ। তাছাড়া পিন ড্রপ অফ সাইলেন্স। আমাদের কপাল খারাপ বা পাকিস্তান আর্মির কপাল ভালো বলতে পারেন যে এই ইন্ডিয়ান গ্রেনেড গ্রাউন্ড ব্লাস্ট করেনি। যদি ব্লাস্ট করতো তাহলে দারুল কওয়াবের অ্যাকশনটা শুরু হয়ে যেত। আমাদের কাজ ছিল এটাকে শেষ করে দারুল কওয়াবের অ্যাকশন, জিয়াদের, চুল্লু ভাই এবং জিয়াদের সঙ্গে আবার যোগ দেওয়া, আর একটা অ্যাকশনে একসঙ্গে একটা শেষ করে একটাকে ধরা। ওখানটা আবার পাকিস্তান আর্মি তখন কপ খাচ্ছিল। এমনিভাবে আসাদ গেট, তৎকালীন জিন্না গেটে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। সায়েন্স ল্যাবরেটরিতে উড়িয়ে দেওয়া হয় পাকিস্তান বাহিনীর জিপ। শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে গ্রেনেড হামলা চালিয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয় শহরে মুক্তিযোদ্ধারা ঢুকে পড়েছে। উড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি পেট্রোল পাম্প। ঘটানো হয় কয়েকটি পাওয়ার স্টেশনে গ্রেনেড বিস্ফোরণ। অগাস্টের 29 তারিখ 28 তারিখে বোধহয় আমরা সাবস্টেশন, এগুলি ঢাকা শহরের 4টা কি 5টা সাবস্টেশন, আমরা 4-5 জনের, গাজী গোলাম না গাজী দস্তগীর একটা, তারপরে মায়া আর আমি একটা, হাবিবুল আলম বীর প্রতীক একটা, এরকম 4-5 জন 4-5টা সেকশন নিয়ে আমরা সেদিকে ঢাকা আমরা টোটালি অন্ধকার করে দিয়েছিলাম। আমরা ডিরেক্টলি খালেদ মুশতাফ সাহেবের আন্ডারে আর হায়দার ভাই আন্ডারে, আর আমাদের লিয়াজ অফিসে ছিল শহীদুল্লাহ খান বাদল। হ্যাঁ, ওনাদের মাধ্যমে আমরা অপারেশন করতাম এবং ওনারা চুজ করে দিত আমাদের অপারেশনগুলো, যে কখন কোন সময় কোনটা করব আমরা।
এমনিভাবে একদিন উড়িয়ে দেওয়া হয় মালিবাগ রেল লাইন। এসব ঘটনা ওই সময়ে ঢাকাবাসীকে উদ্দীপ্ত করে তোলে। শেষে যখন একটা কষ্ট পেয়েছি ফার্মগেটের যুদ্ধে, যে একজন মারা গেল, শহীদ হলো, এরকম 3 কি 4 জন ভাই ছিল একসঙ্গে, সেটা পরে জেনেছি। এই সব কিছুর ভেতরে আসলে দেশটা স্বাধীন হবে, যুদ্ধ শেষ হবে, আমাদের সেই সাহসী যোদ্ধারা আছে, আমাদের রণক্ষেত্রগুলো আছে, সেক্টর কমান্ডাররা আছে, সেক্টরে আছে। এবং আমার খুব মনে পড়ে তখন নানা খবর শোনার জন্য, বিশেষ করে তখনকার মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম যারা ছিলেন, যারা এই যুদ্ধের পুরো যুদ্ধটার দায়িত্বে ছিলেন, তাদের কথা খুব মনে পড়তো। এবং যখন তাদের কিছু একটু কথা শুনতে পেতাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তখন মনে হতো আর হয়তো বেশি দেরি নয়। অবরুদ্ধ ঢাকাবাসী বুঝে গেছে যুদ্ধ শেষের দিকে। তবুও পাকিস্তান বাহিনী আত্মসমর্পণে গড়িমসি করতে থাকে। 13 ডিসেম্বরও পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শেষ মুহূর্তেও পাকিস্তানিদের আশা ছিল মার্কিন নৌবহর এসে তাদের সহায়তা করবে, কিন্তু তা বিফল হয়। পাকিস্তানকে আত্মসমর্পণের জন্য ভারত 16 ডিসেম্বর সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দেয়। পরে অবশ্য আরও 6 ঘন্টা সময় বাড়ানো হয়। আমাদের যে মূল মুক্তিযুদ্ধের যে স্থানটি নির্ধারিত ছিল সেটি কেরানীগঞ্জের রোহিতপুর গ্রাম। সে গ্রামে গিয়ে আমরা প্রথমে অবস্থান নেই। ওখানে আমরা ছিলাম শিল্পী এমদাদ হোসেনের নাম জেনে থাকবেন আপনারা, তার আশ্রয়। সেখানে অবস্থান করার সময় আমাদের যৌথ বাহিনী ততদিনে দেশে প্রবেশ করেছে এবং যৌথ বাহিনী তখন ওই সেক্টরের কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার সাবেক সিং। তিনি আমাদেরকে একটা বার্তা পাঠালেন যে আমরা যেন ওখানে অবস্থান করি। তারা তখন ইতিমধ্যে ঢাকার উপকণ্ঠে পৌঁছে গেছে, কাজে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত যেন সেখানেই অবস্থান করি। সেখানেই 16 তারিখ বিকেলে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের ঘটনাটি ঘটে এবং সেটি আমরা বেতারের মাধ্যমে জানলাম। এর আগে মানেকশর যে বার্তাগুলো বারবার আত্মসমর্পণের জন্য হচ্ছে সেটা শুনছি। সেই মুহূর্তের অনুভূতি, নিজেদের মুক্তিযোদ্ধাদের অনুভূতি কল্পনা করা যায় না। 16 তারিখ ভোরবেলা একেবারে ওখান থেকে বুড়িগঙ্গা নৌকায় পার হয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের দলটি 17 তারিখ 9টার মধ্যে ঢাকায় পৌঁছাই আমরা। এই যে ঢাকায় পৌঁছানোর পরে এই সোয়ারিঘাট থেকে পটুয়াটুলি সদরঘাটের মোড় হয়ে আমরা শহীদ মিনারের দিকে যাওয়ার পরিকল্পনা করি। সে সময় ঢাকার আদিবাসী যারা বিশেষ করে এই অঞ্চলে থাকতেন, তাদের মধ্যে যে উচ্ছ্বাস উল্লাস লক্ষ্য করেছি সেটি ভুলবার নয়। বিশেষ করে এই রক্ষণশীল আদিবাসীদের নারীরা রাস্তায় নেমে এসেছেন এবং যার যা আছে, কেউ মুড়ি নিয়ে আসছেন, কেউ মিষ্টি নিয়ে আসছেন এবং মুক্তিযোদ্ধারা খুব গৌরবের ব্যাপার, খুব সম্মান ব্যাপার, তাদের যথেষ্ট সম্মান দিয়ে তারা আমাদের সাথে সাথে মিছিল করে জেলগেট পর্যন্ত পৌঁছালো। ঢাকার নাজিমুদ্দিন রোডে সেন্ট্রাল জেলগেটে আমরা প্রথম এই যে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড হয়েছে সেটি প্রথম সেখানে জানলাম আমরা। 16 ডিসেম্বরের আমার একটা অন্যরকম অভিজ্ঞতা আছে। 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে কর্নেল তাহের। সেই গ্রুপে ছিলেন আমার কর্নেল তাহেরের বড় ভাই। তারা তো মিরপুর দিয়ে ঢুকলো এবং এলিফ্যান্ট রোডে তিনি বললেন যে আমি ওখানে যাচ্ছি, আমি নিয়াজির গাড়ির পতাকাটা হাতে নিয়ে নেব। তারপরে এলেন আমার একজন শিক্ষক ছিলেন রাজশাহী ইউনিভার্সিটিতে, রাজশাহী কলেজেও উনি আমার শিক্ষক ছিলেন, অধ্যাপক আব্দুল হাফিজ। তিনি এসে তখন আমি যে হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটা লিখলাম ওই গল্পটা তিনি আমাকে বললেন যে একজন মা 2 জন মুক্তিযোদ্ধাকে বাঁচানোর জন্য তার ছেলেটিকে পাকিস্তান আর্মির হাতে তুলে দিয়েছিল, কারণ আর্মি তার ছেলেটিতে যুদ্ধ করতে যেতে পারেনি, তুমি এই গল্পটা কিন্তু লিখো। এটা বলে উনি চলে গেলেন ওই 16 তারিখে। তো আমার খুব ছিল যে 16 তারিখে সারেন্ডার কি হয়েছে, কারণ 7ই মার্চের ভাষণ শুনতে আমি এলিফ্যান্ট রোড থেকে হেঁটে গিয়েছিলাম জনস্রোতে মিলে, তখন মানে রিক্সায় ওঠারও সুযোগ ছিল না। তো আমার ভাবা ছিল যে এটার শেষ সারেন্ডারের ইয়েটা আমি দেখব নিয়াজির, তো সেইখানে আমি আর যেতে পারিনি।